বুকের আঁচল অমন নিচে করে রেখেছো কেন? রুমে ঢুকেই আহসান এ কথা বলে উঠল। এ কথা শুনে স্নেহার মনে হচ্ছিল যে কোনো সময় দম আটকে মারা যেতে পারে সে। ইচ্ছে করে তো আর সরায়নি, এসিটা অফ হয়ে গেছে কি করে জানি। এত ভারী শ্বাস নিয়ে হাঁসফাঁস লাগছিল, তাই একটুখানি সরিয়ে রেখেছিল আঁচলটা। তাই বলে রুমে ঢুকেই প্রথমে কোনো কথা না এই কথা বলবে? এতক্ষণ যাবৎ বাসর ঘরে দুরু দুরু বুকে অপেক্ষা করেছে স্নেহা। কেন জানি না মনের মধ্যে অদ্ভুত অদ্ভুত চিন্তা আসছে তার। আচ্ছা, এসে আগে করবে কি? জড়াজড়ি করবে না তো আবার? উফ, কেন জানে না কিছুই ভাবতে পারছে না স্নেহা। একদিনের মধ্যে এমন করে কারো বিয়ে হতে পারে সেটা তার জানাই ছিল না। পরশুই দেখতে এসে পছন্দ করে ফেলে স্নেহাকে আহসানের আম্মা। স্নেহার এত গাইগুই সত্ত্বেও স্নেহার বাবা শফিক সাহেব পাকা কথা দিয়ে দিয়েছিলেন। ছেলেকে শুধু এক পলক দেখেছিল স্নেহা। আর্মিতে জব করে বিশাল উঁচু মনে হয়, উটের মতো লম্বা আর ট্রেনিং দেওয়া ফিট বডি, এটুকুই দেখতে পেরেছিল তারা যখন প্রস্তাব দিয়েছিল। আজই বিয়ে স্নেহার মা অমত করলেও শফিক সাহেবের কথার কাছে তা আর ধোপে টিকেনি। তার ফলশ্রুতিতে আজ স্নেহা বাসর ঘরের বাসিন্দা। কতক্ষণ স্নেহার ননদ অতসী আর তার বেশ কয়েকটা কাজিন ছিল স্নেহার কাছে অনেকক্ষণ। নানা ধরনের কথার পরে যেই আহসানের বড় ভাবি মানে নীলা এসে হাজির, সবগুলোকে কান ধরে বের করে দিল। সবাই বের হয়ে গেলে নীলা স্নেহার পাশে বসে আস্তে আস্তে করে বলল, দেখো ভাই, আমার দেবরকে যেন বেশি অপেক্ষা করিও না। এই বলেই নীলা হাসতে লাগলো। স্নেহা বেশ অবাক হয়ে ভাবে সে কি রুমের দরজা লক করে রাখবে, নাকি যে তার দেবর বাইরে অপেক্ষা করবে। আহসান যখন রুমে ঢুকলো ঘড়ির কাঁটা রাত 12টা ছুঁই ছুঁই। আর ঘরে ঢুকেই মহাশয়ের বাঁশ মার্কা কথা। গরমে স্নেহার পরাণ যায় যায় অবস্থা। আহসান এসেই ড্রেস নিয়ে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে যখন বের হলো, দেখলো স্নেহা ঘেমে নিয়ে একাকার। গম্ভীর গলায় স্নেহাকে বলল, যাও, যে ফ্রেশ হয়ে নাও। অনেক রাত হলো, কাল ঠিক সকাল 6টায় ঘুম থেকে উঠতে হবে। বিনা বাক্য ব্যয়ে স্নেহা গয়নাগুলো খুলে রেখে যখন ওয়াশরুমে ঢুকলো, তখন আহসান চুল ঠিক করছে আয়নার সামনে দাঁড়িয়ে। স্নেহা ওয়াশরুমে ঢুকে মনে মনে হাসতে শেষ। যে চুল হচ্ছে 1 ইঞ্চি 1 ইঞ্চি, তাও আবার পুরো কান পিঠ টাক বের করা, সেটারও ঠিক করে আঁচড়াচ্ছে। ফ্রেশ হয়ে মেকআপ উঠিয়ে একেবারে গোসল করে বের হলো স্নেহা। বেরিয়েই দেখে মার্চ পাস্ট করার মতো সোজা স্ট্রেইট হয়ে শুয়ে আছে আহসান। কেন জানি না খুব মন খারাপ হলো স্নেহার। মানুষের জীবনে এই রাতটা একেবারেই আসে, আর সে কি না ঘুমিয়ে পড়েছে। এই যে স্নেহা কচি কলাপাতা কালারের শাড়ি পরেছে, নাভিটা অনেকখানি বের করে রেখেছে, আর ব্লাউজের পিছও অনেক বড় করা, স্লিম ফিগার, মেদহীন পেট, এসব তো তাকে দেখানোর জন্যই করা। কিন্তু তাই বলে সে এমন করে ঘুমিয়ে পড়বে, তাও আবার এই বাসর রাত্রে? এসব ভাবতে ভাবতেই স্নেহা আহসানের পাশে বেশ দূরত্ব রেখে শুয়ে পড়ল। ইন্টার পর্যন্ত পড়াশোনার চাপে কখনোই প্রেম নামক কোনো কিছু জীবনে আসতে পারেনি স্নেহার। যখন মেডিকেলে চান্স হয়ে গেল দিনরাত, তখন এক ধ্যান জ্ঞান পড়া আর পড়া। তারপরেই ধুম করে এই বিয়ে। প্রেম মনে হয় আর হলো না স্নেহার কপালে। এসব ভাবতে ভাবতেই স্নেহা কখন যে ঘুমিয়ে পড়লো নিজেই জানে না। রোজ সকাল 6টায় ঘুম থেকে ওঠা আহসানের অভ্যাস। আর্মিতে জয়েন করার পর এই অভ্যাসটা হওয়া বাধ্যতামূলক। কিন্তু কেন জানি না আজকে কেমন জানি অন্যরকম মনে হচ্ছে অন্য দিনের চেয়ে। কিন্তু কেন? হঠাৎই মনে হলো বুকের ভেতরে এক উষ্ণ অনুভূতি। তাকিয়ে দেখে স্নেহা তাকে জড়িয়ে ধরে বুকের ভিতরে মুখ গুজে বাচ্চাদের মতো অঘরে ঘুমাচ্ছে। শত হলেও পুরুষ তো। নিমিষেই যেন সারা শরীরের রক্ত ছলকে উঠল আহসানের। রিমিও তো তাকে কতদিন জড়িয়ে ধরেছে, কই কখনোই তার এমন তো লাগেনি। সকালে মিষ্টি এক ফালি রোদ পর্দার ফাঁকা থেকে এসে স্নেহার পেটের উপর পড়েছে। ভালো করে তাকিয়ে স্নেহাকে দেখে আহসানের তো আঙ্কেল গুরুম। শাড়িটা সম্পূর্ণ খুলে গেছে, আঁচলের এক পাট কোনো রকমে বুকুর উপরে, বাকি শাড়ি খাটের অন্য কোণায়। ফর্সা ধপধপ পেট অনেকখানি বের হয়ে আছে। সারাটা শরীর যেন মূর্তির মতো করে গড়া, যেখানে কোনো মেয়েদের সিটে ফোঁটা নেই। সবচেয়ে সুন্দর হচ্ছে মিষ্টি মুখটা। কিছু কিছু মুখ আছে না, দেখলেই ভালো হয়ে যায়, ঠিক তেমনই একটা মুখ। জোর করে আহসান মুখ ফিরিয়ে নিল। এই মোহে আর দ্বিতীয়বার সে পড়বে না। মন ঠিক কাচের মতো ভাঙলে আর জোড়া লাগে না। আহসান যখন ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে নেমে এলো, আহসানের মা ফিরোজা খানম তখন বেশ অবাক হলেন। কি রে, ঘরে নতুন বউ রেখে তুই ডিউটিতে যাচ্ছিস? মায়ের প্রশ্ন শুনে টেবিলে বসতে বসতে সে বলল, মা, তোমার কি মনে হয় বিয়ে হয়েছে তাই সব কাজ ফেলে ঘরে বসে থাকবো?
তাই বলে আজকের দিনেও অফিস না গেলে হয় না? অনেকটা অনুরোধের সুরে বলল ফিরোজা খানম। ইম্পর্টেন্ট মিটিং আছে, ঊর্ধ্বতন কর্মকর্তারা আসবে। এই বলেই বেরিয়ে গেল আহসান। নীলা টেবিলে আসলে ফিরোজা খানম বলল, তুই যে শ্রেয়াকে ডেকে উঠিয়ে দাও, এখনো মনে হয় উঠতে পারেনি। শাশুড়ির কথা মতো নীলা সোজা আহসানের রুমে গেল। দরজা বাইরে থেকে ভেজানো। একবার ভাবলো নক করবে, পরে মনে পড়লো তার দেবরই তো ঘরে নেই, এখন এমনিই ঢুকতে পারে। দরজা খুলে নীলা মুচকি হেসে দিল। এলোমেলো অবস্থায় স্নেহা ঘুমাচ্ছে। ব্লাউজের বুকের উপরের 2 বোতাম খোলা, শাড়িটা ফ্লোরের উপরে পরা, পেটিকোটের রশি খোলা। তার দেবর তো বেশ ভালোই রোমান্টিক। আর বিয়ের আগেই এই লোকই কিনা না না বলে বাড়ি মাথায় তুলেছে। নীলার বুকটা জানি কেমন খা খা করে উঠে। আহসানের বড় ভাই ইমতিয়াজও আর্মিতেই আছে, এখন বর্তমানে জাতিসংঘের মিশনে সুদানে আছে। প্রতিটা মুহূর্তে নীলা ইমতিয়াজের অভাব অনুভব করে। বড় একটা নিঃশ্বাস ফেলে সে স্নেহাকে ডাকতে লাগলো। কিছুক্ষণ ডাকাডাকির পরে স্নেহা ঘুম জড়ানো চোখে উত্তর দিল, মা, এমন করতেছো কেন? আর একটু ঘুমাই না। নীলা হেসেই ফেললো স্নেহার কথা শুনে। পাগল মেয়েটার মনেই নেই যে উনি অন্যের ঘরে আছে। এই হ্যাঁ, ওঠো না, অনেক বেলা হলো, মা ডাকছেন। নীলা ডাকতে লাগলো। ঘুম ভাঙতেই স্নেহা তড়াক করে লাফিয়ে উঠল। সে আছেটা কই? পরে খেয়াল পড়লো কালকে তো তার বিয়ে হয়ে গেছে। উঠে বসতেই নিজের অবস্থা দেখে স্নেহা লজ্জায় শেষ। এ কি অবস্থা তার? তাহলে রাতে কি কিছু হয়েছিল? না না, তাহলে কি? উফ, এই অবস্থায় সে কি স্নেহাকে দেখেছে? জাস্ট ভাবতে পারছে না স্নেহা কিছুই। তাড়াতাড়ি বালিশটা বুকের উপর টেনে নিল। তাই দেখে নিলাম মুস্কি হেসে বলল, এত লজ্জা পাচ্ছ কেন? তোমার এই পাঠ আরো 1.5 বছর আগে পড়া হয়ে গেছে আমার। গোসল করে ফ্রেশ হয়ে নিচে আসো, নাস্তা করতে আসো, মা অপেক্ষা করছে। এই বলেই নীলা দরজা টেনে বেরিয়ে গেল। স্নেহা আজব হয়ে ভাবতেছে কখন কি হলো, আর উনি বা গেল কই। গোসল করে পাতলা একটা গোলাপি শাড়ি পরে মাথার চুল ছেড়ে ঘোমটা টেনে স্নেহা নিচে নেমেই তার শাশুড়িকে সালাম করলো। ফিরোজা খানম স্নেহাকে জড়িয়ে ধরলেন। ঘুম ভালো হয়েছে তো মা? জি মা। বসো, নাস্তা করে নাও তাড়াতাড়ি। স্নেহার টেবিলে বসতেই অতিশয় ঘুম থেকে উঠে এসে স্নেহার পাশে বসলো। নীলা ওদের সাথে নাস্তা করতে বসলো। মা, ভাইয়া কই? অতিশী জিজ্ঞেস করলো মায়ের দিকে তাকিয়ে। উনি দেশ রক্ষা করতে গেছে। ফিরোজা বেগম চোখ কুঁচকে বিরক্তির সাথে বলল, ছোট ভাবি, এই মেজর সাহেবরে যদি তুমি টাইট দিতে না পারছো তো খবর আছে বলে দিলাম। স্নেহার দিকে ঘুরে তাকিয়ে বলল অতিশী। নীলাও সায় দিল। এদের যদি কেউ বলে রাত 12টায় সব ফিল্ড ডিউটিতে আসছে, তাও সমস্যা হবে না এদের। স্নেহা সবার কথা মাথা নিচু করে শুনেই যাচ্ছে, আর মনে মনে ভাবছে কালকে সারা রাতে মাত্র 2টা লাইন কথা আর কিছুই বলে নাই, আর তাকে সবাই মিলে শাসন করতে বলতেছে। আল্লাহর দুনিয়ায় কারে যে কে কি বোঝায়। সকালে নাস্তা খেয়ে উপরে আসতেই স্নেহা দেখলো রুম পুরোপুরি গুছানো, বিছানা খুব সুন্দর করে পাতা, বাকি সব ফিটফাট। কালকে রাতে ঘরে আনার পরে স্নেহা ভালো করে রুম দেখতে পারেনি, তাই এখন মনোযোগ দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে রুম দেখতে লাগলো। এক পাশে বিশাল এক বিছানা পাতা ঠিক জানালার পাশে, অন্য পাশে মেঝে থেকে উপরের ছাদটায় সুই সুই একটা বুক সেলফ যাতে ঠাসা বই, একটা ড্রেসিং টেবিল, একটা ওয়ার ড্রয়ার, আর বড় একটা কাঠের আলমারি। খুব সিমসাম গোছানো ঘর। রুমের সাথে লাগোয়া বেলকনিটা আরো সুন্দর, খুব বড়, আর 2টো বেতের গোছানো ঘর। রুমের সাথে লাগোয়া বেলকনিটা আরো সুন্দর, খুব বড়, আর 2টো বেতের সোফা আছে বসার জন্য। দুপুরের খাওয়া শেষ করে স্নেহার কেন জানি না খুব ইচ্ছা হলো আহসানের সাথে কথা বলার। নাম্বার বিয়ের আগেই পেয়েছিল, কিন্তু কল দেওয়ার আগেই বিয়েটা হয়ে গেল। দুরু দুরু বুকে একবার ফোন দিয়ে আবার কাটে, আবার কল দেয়, আবার কাটে। এমন করতে করতে ফোন রেখেই দিল। মাথার নিচে বালিশ দিয়ে শুয়ে শুয়ে ফোন দেখতে দেখতে আবার ঘুমিয়ে পড়লো। আহসান বাসায় এসে দেখে যেন পিন পতন নীরবতা। কি ব্যাপার, সব গেল কই? বুয়া এসে বলল যে যার রুমে যে শুয়ে পড়েছে। দুপুর 2টায় ডিউটি শেষ হয় আহসানের। বাসায় আস্তে আস্তে 3টা বেজে যায়। এসেই সাধারণত দুপুরের খাবার বাসায় খায়। আস্তে আস্তে উপরে উঠে আসলো সে। একবার ভাবলো নক করবে নিজের রুমে,
পরক্ষণেই ভাবলো কি দরকার নিজের রুমে নিজে যাবে, তার আবার এত কাহিনী কিসের। দরজার লোক আস্তে করে মোচড় দিতেই খুলে গেল, তার মানে দরজা খুলেই ঘুমিয়েছে মহারানী। রুমে ঢুকেই তার নজর গেল বিছানার উপরে হালকা গোলাপি শাড়ি পরনে ম্যাচ করা ব্লাউজ কাত হয়ে উল্টো পাশ ফিরে ঘুমিয়ে আছে স্নেহা। ফর্সা পিঠটা খুব ভালো করেই দেখা যাচ্ছে, কোমরের বেশ খানিকটা অংশ বের হয়ে আছে। কোলবালিশের উপরে একটা পা তুলে দিয়েছে স্নেহা। ফর্সা পায়ের অনেকখানি দেখা যাচ্ছে, মোট কথা যে কোনো ছেলেকে পাগল করে দেওয়ার জন্য এনাফ। কোনো রকমে চোখ ফিরিয়ে তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করলো আহসান, নিচে নেমে এলো আবার নিঃশব্দেই। বুয়া, আমার খাবার দাও। এই বলেই টেবিলে বসলো আহসান। আসলে হুট করে বিয়েতে মোটামুটি সবার উপরেই চাপ গিয়েছে। বড় ভাইও দেশে নেই, তাই সবাই অনেক খেটেছে, তাই এই অসময়েই সবাই অঘরে ঘুম। খেতে খেতে হঠাৎ চোখ পড়লো ফোন স্ক্রিনে 12টা টেক্সট মেসেজগুলো যে নাম্বার থেকে এসেছে, একসময় ওই নাম্বার থেকে শত শত মেসেজ আসতো, আর এখন এর জন্য সারা মেয়ে জাতিকেই ঘৃণা করে আহসান। ফোনটা অফ করে দিয়ে খাওয়া শেষ করে আবার উপরে উঠল সে। তখনও স্নেহা বেঘরে ঘুমাচ্ছে। আহসান গিয়ে আস্তে করে মেয়েটার পাশে শুয়ে পড়লো আর ভাবতে লাগলো কি করেছিল সে, যে তার সাথে এত বড় প্রতারণা করলো রিমি। চোখ খুলে চারপাশে অন্ধকার দেখলো। স্নেহা মনে করার চেষ্টা করতে লাগলো যে সে আছেটা কই। পাশ ঘুরতে যাবে এমন সময় দেখলো, স্নেহা ঘুরেই দেখলো আহসান ঘুমিয়ে আছে ওর পাশে, আর তার হাতটা ঠিক স্নেহার পেটের উপরে দেওয়া। স্নেহার মনটা হঠাৎই ভালো হয়ে গেল এই প্রথম ছোঁয়া পেয়ে। ওর মনে হচ্ছিল যেন উষ্ণ মরু প্রান্তে এই এক পশলা বৃষ্টির ছোঁয়া। আসলেই প্রথম ছোঁয়ার অনুভূতির আবেশই অন্যরকম। স্নেহা দেখতেও কিন্তু কম সুন্দরী না। স্কুল কলেজ লাইফে অনেক অনেক প্রপোজ পেয়েছে, কিন্তু কখনো এসব বিষয়ে মাথা ঘামায়নি। পড়াশোনাই ছিল তার ধ্যান জ্ঞান, কিন্তু এই পড়াশোনা করতে করতে তার ভিতরের আমিত্বটা তো আর মরে যায়নি। কাল থেকে স্নেহার কাছে যেন মনে হচ্ছে সে আবার কিশোরী হয়ে গেছে, একটু ছোঁয়া একটু কাছে পাওয়ার জন্য যেন ব্যাকুল হয়ে আছে। ঘুমন্ত আহসানের মুখের দিকে তাকিয়ে রইল স্নেহা। আস্তে করে আহসানকে সরিয়ে উঠে ফ্রেশ হয়ে বাইরে এসে দেখলো তখনও বাচ্চাদের মতো ঘুমাচ্ছে মানুষটা। ওয়াশরুমের আলোটা ঠিক মুখের উপরে এসে পড়েছে। ঘুমন্ত কাউকে দেখে এত মায়া লাগে সেটা হয়তো আজই স্নেহা প্রথম অনুভব করলো। আর একটু কাছে যেয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখা শুরু করলো আহসানকে স্নেহা। নাকের ঠিক উপরে বড় একটা তিল আছে, আর সেটা কিনা স্নেহা মাত্র দেখতে পেল। এত কঠিন করে রাখে চেহারাটা সবসময়, আর এখন ঘুমের কারণে কঠিনতার মুখোশ খুলে গিয়ে যেন ঠিক বাচ্চাদের মতো লাগছে আহসানকে। পা দুটো কুকড়ে শুয়ে আছে সে। সোজা করে ঘুমালে হয়তো বাইরেই চলে যেত পা। এত লম্বা হয় নাকি মানুষ? স্নেহা নিজেও 5.5 ফুটের উপরে লম্বা, কিন্তু আহসানের পাশে যখনই দাঁড়িয়েছে তখনই ওর কেন জানি না গ্যালিফার আর লিলিপুটের কথা মনে এসেছে। স্নেহার মনে চাচ্ছিল আরো কিছুক্ষণ বসে মানুষটার মুখের দিকে তাকিয়ে থাকুক, কিন্তু অনেকক্ষণ হয়েছে সে রুমে এসেছে। নতুন বউ বলে কথা, অন্যান্যদের একটু খোঁজেও তো রাখতে হবে তার। শাড়ি ঠিক করে ওয়াশরুমের লাইট অফ করে যখন স্নেহা নিচে নামলো তখন ঠিক রাত 8টা বাজে। নিচে এসে দেখলো অতিশী টিভি দেখছে মায়ের সাথে বসে বসে। নীলা ভাবি রান্নাঘরের সাথে বুয়াও আছে। স্নেহা সোজা যেয়ে রান্নাঘরে ঢুকলো। ভাবি কি করতে হবে আমাকে বলেন, আমি করছি। না না ভাই, তোমার কিছু করতে হবে তোমাকে দিয়ে কিছু করাই, আর তোমার বর আমাকে প্যারেড করার। এই বলেই নীলা হাসতে লাগলো। কিচ্ছু হবে না ভাবি, উনি ঘুমে, আপনি আমাকে দেন কি কি করতে হবে। বুঝি বুঝি, আমাদেরও এমন হয়েছিল, সারা রাত জাগলে এমনই হয়। স্নেহা মনে মনে বড় এক নিঃশ্বাস ফেললো। যা বাইরের দৃষ্টিতে দেখা যায় তাই কি আর কখনো হয়? নীলা আবারও প্রশ্ন করলো, ছুটি কবে শেষ তোমার? আবার তো হসপিটাল শুনেছি নাইট ডিউটি হয়, দেবটা না আমার পাগল হয়ে যায়। নীলা কথাগুলো বলেই হাসি আর থামাতে পারে না। স্নেহা মনে মনে বলল, ভাবি আপনার দেবর আমাকে ছাড়া দিব্যি ভালো আছে, আমি না থাকলেই তো সে ভালো থাকবে। মুখে হাসি টেনে স্নেহা বলল, হঠাৎ করে এমন হয়ে গেছে তো, তাই বেশি ছুটি পাইনি, পরশু থেকেই জয়েন করা লাগবে। কই ভেবেছিলাম যা এসেছে এখন আর একা একা থাকা লাগবে না, কিন্তু কিসের কি যাটাও নাকি এখন হাসপাতালে ছুটবে। মুখে কপাট রাগ এনে বলল নীলা। পিছন থেকে নীলাকে জড়িয়ে ধরে স্নেহা বলল, ভাবি একদম চিন্তা করবেন না, তাড়াতাড়ি যাব তাড়াতাড়ি ফিরবো, এসে আপনার সাথে গল্প করতে বসবো,
এবার তো আপনার রাগ নেই। নীলা ঘুরিয়ে স্নেহাকে জড়িয়ে ধরে বলল, আজ থেকে আমাকে ভাবি না, বুবু বলবি তুই। জানিস, আমার না আগে খুব কষ্ট হতো যে বোন নেই কেন, বিয়ের পরে অতসীকে পেয়ে অনেকটা কষ্ট চলে গেছে, আর আজকে তোকে পেয়ে আর কোনো কষ্টই নেই বোন না থাকার। তুই আর অতসী আমার বোন। এসব কিছুই পিছন থেকে চুপ করে দাঁড়িয়ে শুনছিলেন ফিরোজা খানম। কেন জানি না তার চোখ দুটি বারবার ঝাপসা হয়ে যাচ্ছিল। ছেলে দুটো বড় হওয়ার পরে ফিরোজা খুব চিন্তায় থাকতেন যে কেমন না কেমন মেয়ে আসে তার ঘরে, যদি সব কিছু মানিয়ে নিতে না পারে তখন কেমন হবে। নীলাকে আনার পরে যেন এক হাফ ছেড়েছিলেন অনেক লক্ষ্মী একটা মেয়ে নীলা। আর স্নেহাকে তো এক নজরেই পছন্দ হয়ে গিয়েছিল। না, ফিরোজা খানম ভুল করেননি তাহলে। আসলেই তিনি জহুরির মতো আসল হীরাই বেছে নিয়েছেন। বউদের এই মিল দেখলে কার না ভালো লাগে, কিন্তু চিন্তা একটাই, আহসান কি করে কে জানে। তিনি বারবার আল্লাহর কাছে দোয়া করেই যাচ্ছেন যেন ওই বদ মেয়ের উপরের রাগগুলো ছেলেটা এই মেয়েটার উপরে না দেখায়। যেমন নীরবে এসেছিলেন ঠিক তেমনি নীরবে সরে গেলেন ফিরোজা। আবার ড্রয়িং রুমে ফিরে এসে দেখলেন অতসী টিভি ছেড়ে মনের আনন্দে ফোনের দিকে তাকিয়ে আছে, যেটা ফিরোজার একদম অপছন্দের। অতসী, এক কাজ করি মা, ফোন হাতে ধরে রাখতে তো তোর খুব কষ্ট হয়। আমি তোর গলার সাথে ছোট্ট একটা পিমড়ে বেঁধে দিই, ওটার ওপর রেখে ফোন টেপাটিপি করবি। তাড়াতাড়ি ফোন সাইডে রেখে টিভির দিকে মন দিল অতসী, কারণ সে খুব ভালো করেই জানে এটা মায়ের থ্রেটমূলক আদর। এর পরের ধাপেই ফোন জব্দ করার আশঙ্কা আছে। এর চেয়ে আগাম সতর্কতা অবলম্বন করাই অতসীর কাছে বেটার মনে হলো। রাত 9:30টার দিকে দুই বউ ডাইনিং টেবিল রেডি করে ফেললো। ফিরোজা টেবিলে বসেই বললেন, সেরা যাও, আহাসানকে ডেকে নিয়ে এসো। জি মা। এই বলেই স্নেহা উপরে গেল আহসানকে ডাকতে। রুমে গিয়ে দেখলো বিছানা খালি, তার মানে সে ঘুম থেকে উঠে গেছে। ওয়াশরুমের দরজাও খোলা, কিন্তু সে গেলোটা কই? আজব কাহিনী তো। কেন জানি না মনে হলো বারান্দায় হয়তো থাকতে পারে। বারান্দায় উকি দিয়ে দেখলো এক চেয়ারের উপরে বসে অন্য চেয়ারের উপরে পা তুলে গুনগুন শব্দ তুলে গান গাইছে আহসান। বাহ, মেজর সাহেব তাহলে গানও গাইতে পারে, বেশ ভালোই তো। মনে মনে আওড়ালো স্নেহা। আস্তে করে একটা ছোট্ট কাশি দিল স্নেহা। গান বন্ধ করে স্নেহার দিকে তাকালো আহসান। মা খেতে ডাকছিল। এটুকু বলেই চুপ হয়ে গেল স্নেহা। আসলে মেয়েদের মনে হয় এক এক সময় এক এক রূপে খুব বেশি ভালো লাগে। এই যে স্নেহা মনে হয় রান্নাঘরে ছিল কপালের উপরে, নাকের নিচে থুতনির নিচে বিন্দু বিন্দু ঘাম জমে আছে, আর লাইটের আলোয় চকচক করছে সেই বিন্দুগুলি, ঠিক যেন এক একটা মুক্তার দানার মতো। এই যেন এক অন্যরকম সৌন্দর্য যার কোনো তুলনাই হয় না। আহসানের খুব ইচ্ছা হলো ওই বিন্দুগুলো ছুঁয়ে দেখার। আস্তে করে উঠে স্নেহার সামনে এসে দাঁড়ালো। ধীরে ধীরে স্নেহার দিকে আগাতে লাগলো, আর স্নেহাও পিছনে সরতে সরতে একদম দেওয়ালের সাথে যেয়ে লাগলো। দুহাত দিয়ে স্নেহাকে আটকে চুপ করে ওর মুখের দিকে তাকিয়ে রইল। মা অপেক্ষা করছে, দেরি হলে চলে আসবে উপরে। কোনো রকমে শব্দ বের করে বলল স্নেহা। আহসান তখনও একইভাবে ঠায় দাঁড়িয়ে আছে। আস্তে আস্তে স্নেহার ঠোঁটের নিচে জমে থাকা ঘামের বিন্দুগুলো আঙ্গুল দিয়ে স্পর্শ করতে লাগলো। সেই স্পর্শের জন্যই যেন স্নেহা কেঁপে কেঁপে উঠতে লাগলো। ঠিক তখনই দরজা খুলে গেল। কি ব্যাপার ভাবি, ভাইয়াকে ডাকতে এসে তুমিও? এটুকু বলেই আহসান আর স্নেহাকে ওভাবে দেখে অতসী অপ্রস্তুত হয়ে গেল। স্নেহা তো লজ্জায় মরে মরে পালা। আহসান ও বেশ অপ্রস্তুত কণ্ঠে বলল, এত বড় ঢিঙ্গি হয়েছিস জানিস না যে কারো রুমে ঢুকতে হলে নক করে ঢুকতে হয়? না, জানবো কি করে? আগে তো আর তোমার বউ ছিল না, তাই নখ ছাড়াই ঢুকতাম। এখন তো স্বাদের কলসি হয়েছে, তাই দরজার বাইরে একটা ঢোল বসাইতে বলবো মারে, যাতে কেউ ঢুকতে গেলে সেটা বাড়ি দেয়, আর তোমরা বোঝো যে হ্যাঁ কেউ আসতেছে। এই বলেই হাসিতে ভেঙে পড়লো অতসী। তবে রে, আজকে তোর একদিন কি আমার একদিন। এই বলেই আহসান অতসীর পিছনে দৌড় দিল। পিছন থেকে স্নেহাও মুচকি হাসি দিয়ে তাদের পিছনে পিছনে চলল। এই মানুষটাই কি সেই মানুষ যে কাল সারা রাত একবার ফিরেও তাকায়নি তার নতুন বউয়ের দিকে? দীর্ঘশ্বাস ফেললো স্নেহা। রাতে খাওয়ার টেবিলে বেশ মজাই হলো। স্নেহা, অতসী আর নীলা এরা তিনজন এক দলে, আর আহসান আর ফিরোজা খানম এক দলে। অতসীর উকিল হলো স্নেহা, আর নীলা আর আহসানের উকিল হলো ওর মা। এমন করে দুষ্টি মিষ্টি ঝগড়ায় খাওয়া কমপ্লিট হলো।
গল্প করতে করতে ঘুমাতে যেতে যেতে প্রায় 12টার কাছাকাছি বাজলো সবার। স্নেহা যখন রুমে এলো তখনও আহসান নিচে সবার সাথে গল্প করছে। এসে বিছানা ঠিক করে শাড়িটা খুলে চেঞ্জ করে অন্য একটা শাড়ি পরলো স্নেহা। রান্নাঘরে কাজ করতে যেয়ে ঘামে একাকার হয়ে গেছিল। ওর আবার খুব খারাপ লাগে ঘামে ভেজা কাপড় পরে ঘুমাতে। শাড়ি পরতে পরতে স্নেহা বারবার ভাবছিল, ইস, শাড়ি না পরে একটা টি শার্ট আর ঢোলা একটা প্লাজো পরে ঘুমাতে পারলে কত শান্তি লাগতো। শাড়ি পরে ঘুমালে সকালে শাড়ি খুঁজতে আরেকজনকে হায়ার করা লাগে, আর তাছাড়া রুমে তো এখন উনিও থাকে। এই অবস্থায় দেখলে মান সম্মান চলে যাওয়ার মতো অবস্থা হয় ওর। আহসান যখন রুমে আসলো, স্নেহা তখন জানালার ধারে দাঁড়ানো, মুখ ভার করে, লাল টুকটুকে একটা শাড়ি পরেছে। একদম আলতারাঙ্গা বউয়ের মতো লাগতেছে, কিন্তু কেন জানি না মুখটা বাংলা পাঁচের মতো করে রেখেছে। আহসানের একবার ইচ্ছা হলো জিজ্ঞেস করবে, পরে আবার ভাবলো না থাক, এত কেন আগ্রহ দেখাচ্ছে ওই মেয়েটার উপরে। সব মেয়েই রিমির মতো, ভালোবাসার কুয়ায় ধাক্কা দিয়ে আবার অবহেলার নদীতে ডুবাতেও সময় লাগে না। এর চেয়ে ভালো দূরে দূরে থাকা। কিন্তু কি করে যে আহসান দূরে থাকবে সেটাই বুঝতেছে না। মেয়েটাকে দেখলেই মনে চায় একটু ধরে আদর করে। সব ভাবনা পাশে ঠেলে দিয়ে আহসান এসে বিছানায় শুয়ে পড়ল। ওদিকে স্নেহা কতক্ষণ ভাবতে ভাবতে একটা সিদ্ধান্ত নিয়ে নিল যে একবার বলে দেখি কি বলে, বেশি হলে 2টা বকাই না হয় দিবে। আস্ত করে আহসানের পাশে এসে দাঁড়ালো সে। আপনি কি ঘুমিয়ে গেছেন? জিজ্ঞেস করলো স্নেহা। চোখ মেলে ভ্রু উঁচিয়ে তাকালো আহসান স্নেহার দিকে। একটা কথা বলতাম, যদি কিছু মনে না করতেন তাহলে। এটুকু বলেই আহসান আবার চোখ মুদল। আপনার যদি কোনো সমস্যা না হয় তাহলে আমি একটু টি শার্ট আর প্লাজো পরে ঘুমাই। আসলে শাড়ি পরলে সকালে উঠে শাড়ি খুঁজেই পাই না, তাই। এটুকু বলেই স্নেহা চুপ হয়ে গেল। ওদিকে আহসানের খুব হাসি পাচ্ছিল স্নেহার এমন বাচ্চামি মার্কা কথা শুনে। হাসি সামলিয়ে কঠিন মুখে বলল, যা পরে ঘুমাতে আরাম পাও তা পরে ঘুমাও। এটুকু বলেই চিত হয়ে শুয়ে পড়লো আহসান, যেন তার কঠিন ঘুম পাচ্ছে। স্নেহা খুশির ঠেলায় লাফাতে লাফাতে আলমারি থেকে টি শার্ট বের করে নিল। শাড়ি রুমেই খোলা শুরু করলো। চোখের কোণা দিয়ে স্নেহাকে শাড়ি খুলতে দেখে আহসানের বুকের হার্টবিট যেন লাফ দিয়েই বেড়ে গেল। মেয়েটা করতেছেটা কি? এ তো মাথা খারাপ করে দেওয়ার পালা করেছে। ফর্সা পেট পিঠ দেখা যাচ্ছে, বুকের উপরের হুক একটা খুলে গেছে, নাভিটা বেরিয়ে আছে। এসব সহ্য করার মতো না। তখনই স্নেহা ওয়াশরুমে ঢুকে গেল। আহসান কাঁধ হয়ে শুয়ে পড়লো যাতে স্নেহা বের হলেই ওকে দেখতে পারে সে। একটু পরেই ওয়াশরুমের দরজা খুলে গেল, আর শরীরের প্রতিটা খাত যেন স্পষ্ট দেখা যাচ্ছে স্নেহার। টি শার্ট পরা তো রিমিকে দেখেছে, কই এমন তো লাগেনি আর কখনো। চোখ যেন অদৃশ্য কোনো এক শক্তিতে আটকে গেছে মেয়েটার দিকে। ও তো মেয়ে নয়, যেন এক মায়া। মনে মনে ভাবলো আহসান। বেবি পিঙ্ক অফ শোল্ডার টি শার্ট আর ঢোলা প্লাজোতে একটা মানুষ এত সুন্দর হয় কি করে? আহসান চোখ বন্ধ করার ভাব ধরে লুকিয়ে লুকিয়ে স্নেহাকে দেখছে আর ভাবতেছে। ফিটিং টি শার্টে যেন অন্যরকম লাগছে স্নেহাকে। ডাক্তার মানুষ তো, এই জন্যই মনে হয় শরীরের এত খেয়াল রেখেছে। আচ্ছা, কেউ কারো বউকে লুকিয়ে লুকিয়ে এমন করে দেখে? আহসান মনে মনে নিজেকে প্রশ্ন করলো। ওয়াশরুম থেকে বের হয়ে স্নেহার যেন মনে হলো আজকে খুব শান্তিতে একটা ঘুম হবে। কালকে শারীরিক টেনশনে ঘুমই আসে নাই, কিন্তু সকালে উঠে দেখছে একই কাহিনী করেছে। শাড়ি ছিল চণ্ডীপাড়া, ও ছিল দাসপাড়া। খাটের কাছে এসে দেখলো আহসানের কোনো নড়াচড়া নেই। যাক, ভালোই হয়েছে, এই ড্রেস আপে তো ওকে দেখলো না। আস্তে করে এসে শুয়ে পড়লো স্নেহা। কেন জানি না শীত করতে লাগলো ওর। এসির দিকে তাকিয়ে দেখলো এত টেম্পারেচার কমায় কেউ। মনে মনে এত মেজাজ খারাপ হলো স্নেহার, যা বলার মতন না। পায়ের কাছের কম্বল গায়ে টেনে দিয়ে চোখ বন্ধ করতেই ঘুমের দেশে হারিয়ে গেল। আহসানের ফোনে অ্যালার্ম ঠিক 5:30টায় দেওয়া, যদিও কখনোই ওটার প্রয়োজন হয় না, তার আগেই তার চোখ খুলে যায়। আজকের ঘুমটা যেন ভাঙলো এক উষ্ণ কোমলতায়। প্রথমে আফসা অন্ধকারে আহসান বুঝতে না পারলেও পরে ঠিকই বুঝলো যে স্নেহা ওর বুকের মধ্যে লেপ্টে ঘুমিয়ে আছে। আহসান যেন হালকা টেনে স্নেহাকে আরো কাছে নিয়ে আসে। ঘরটা প্রচন্ড শীতল হয়ে আছে। তাকিয়ে দেখলো এসি অন, তাও আবার টেম্পারেচার খুবই লো করা। এর জন্য রাতে হয়তো ও ঘুমের ঘরেই স্নেহার কম্বলের নিচে ঢুকেছে। স্নেহার কপালের কয়েকটা চুল এসে মুখের উপরে পড়ছিল। আহসান আলতো হাতে মুখের উপর থেকে চুলগুলো সরিয়ে দিল। স্নেহা নড়চড়ে আর একটু কাছে এলো। স্নেহার নিঃশ্বাসগুলো ঠিক আহসানের বুকের উপরে পড়ছিল।
আহসান স্নেহাকে জড়িয়ে ধরেই যেন বিশাল এক কারেন্টের শক খেলো। স্নেহা খালি গায়ে ঘুমাচ্ছে। প্রথমে কেন জানি না আহসানের বিশ্বাস হলো না। পরে যখন কম্বল উঁচু করে দেখলো, যেন ও শরীরের প্রতিটা শিরায় উপশিরায় শিহরণ বয়ে গেল। ও যেন নিঃশ্বাস নিতেই ভুলে গিয়েছিল। এত সুন্দর লাগে মেয়েদের এই অবস্থায়, জাস্ট ভাবাই যায় না। সম্বিত ফিরে পেতেই আহসানের মনে পড়লো স্নেহা তো টি শার্ট পরে ঘুমিয়েছিল, কিন্তু ওটা গেল কই। আস্তে করে উঠে বসে দেখলো গেল কই টি শার্টটা। দেখে স্নেহার পায়ের কাছে পড়ে আছে সেটা। মুস্কি একটা হাসি দিয়ে বিছানা ছাড়লো আহসান। ফ্রেশ হয়ে গোসল করে খালি গায়ে টাওয়াল পরে যখন বের হলো, আহসান দেখলো স্নেহা উঠে বসে কম্বল গলা পর্যন্ত টেনে দিয়ে রেখেছে। স্নেহার ওইভাবে বসে থাকার কারণ জানা সত্ত্বেও আহসান ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল ঠিক করতে করতে বলল, কি ব্যাপার ওভাবে বসে আছো যে? উঠে ফ্রেশ হও, আমি অফিসের জন্য রেডি হচ্ছি। স্নেহা যে কি থেকে কি বলবে খুঁজে পেতে না পেয়ে বলল, আমাকে একটু হেল্প করবেন? কি হেল্প শুনি? আপনি একটু রুমের বাইরে যাবেন, জাস্ট 5 মিনিটের জন্য। আহসান কৃত্রিম রাগ দেখিয়ে বলল, মাথা কি ঠিক আছে না ডাক্তার দেখাতে হবে? আমার অফিস টাইম হয়ে যাচ্ছে, আর উনি আমাকে রুম থেকে বেরিয়ে যেতে বলতেছে, যত সব। এই বলেই আবার ফিরে চুল ঠিক করতে লাগলো। উপায়ন্তর না পেয়ে স্নেহা কম্বল মুড়ি দিয়েই টি শার্ট খুঁজতে লাগলো। এত বড় এক কম্বল মুড়ি দিয়ে টি শার্ট খুঁজতে লাগলো স্নেহা। আর টি শার্টই বা পাবে কি করে? সেটা তো আহসান অনেক আগেই ওয়াশরুমে রেখে দিয়ে এসেছে। টি শার্ট খুঁজতে খুঁজতে কখন যে টেবিলের কোনায় কম্বল বেঁধে গিয়েছে স্নেহা টেরই পায়নি। কম্বল টান লেগে নিচে আর স্নেহা মুখ থুবড়ে পড়ার আগেই ওকে ধরে ফেলে আহসান। কেন জানি না আহসানের মনে হচ্ছিল মানুষ এত সুন্দর হয় কি করে। স্নেহা যেন লজ্জায় একাকার হয়ে যাচ্ছিল, কিন্তু কেন জানি না অজানা এক ভালো লাগা কাজ করছিল। মনে হচ্ছিল এই অবস্থায় সারা জীবন আটকে থাকুক ওনার বাহুডুরে। আহসানের কি হলো কে জানে। আস্তে করে স্নেহার কপালে গাঢ় করে একটা চুমু খেয়ে নিল। ঠিক তখনই রুমের দরজা খুলে গেল। আহসান তোমার ভাই? এটুকু বলেই যেন নীলা থমকে গেল। আহসান আর স্নেহাও যেন কি করবে বুঝে উঠতে পারছিল না। নীলা যেন এক প্রকার দৌড়েই ওদের রুম থেকে চলে গেল। স্নেহা যেন এক প্রকার ঠেলেই ওয়াশরুমে ঢুকে গেল আহসানকে সরিয়ে। ওয়াশরুমে বসে বসে ও যে মরে যাচ্ছিল এই ঘটনার কথা ভেবে। ইস, কি অবস্থায় উনি ওকে দেখলেন। উফ, স্নেহা যেন কিছুই ভাবতে পারছে না। আহসানের ড্রেস পরে রেডি হলো নিচে নামার জন্য। স্নেহা যখন বের হলো একেবারে ফ্রেশ হয়ে লজ্জায় মরে যাচ্ছিল, মাথা নুইয়ে নুইয়ে কাজ করছিল। যখনই আহসানের দিকে নজর পড়লো যেন আর চোখ ফেরাতে পারছিল না। আর্মির ড্রেসে এত সুন্দর লাগতে পারে কোন মানুষকে? আগে স্নেহা ভাবতো ঝাঁকড়া চুলেই মনে হয় ছেলেদের সুন্দর লাগে, কিন্তু আর্মি শার্টেও যে ছেলেদের এতটা মানায় সেটা স্নেহার জানা ছিল না। স্নেহাকে দেখে আহসান বলে উঠল, হ্যাঁ চলো, সবাই অপেক্ষা করতেছে। আমাদের বাসায় নাস্তা নর্মালি 7টার ভিতরে খায় সবাই। স্নেহা মাথা কাত করে সায় দিল। তারপর আহসানের পিছু পিছু নিচে নেমে আসলো। নীলাকে দেখেই স্নেহার যেন লজ্জায় একুল ওকুল অবস্থা। নীলাও সুযোগ বুঝে মচের নিচে লুকিয়ে লুকিয়ে হাসি দিতে লাগলো। নাস্তার পরে আহসান গাড়ি নিয়ে বেরিয়ে গেল, আর স্নেহাও উপরে চলে আসলো। একটু পরে ওর রুমে অতসী আর নীলা এসে হাজির। স্নেহাকে শুনিয়ে শুনিয়ে বলতে লাগলো, বুঝলে অতসী, তোমার ছোট ভাইয়ের রুমে একটা কলিং বেল লাগিয়ে দিতে হবে। এখন এটা প্রাইভেট রুম হয়ে গেছে। ভাবি তুমি তো লেট করে ফেলেছো। আরে আমি তো কাল রাতেই বলেছি ছোট ভাইয়ের রুমের বাইরে ডোর ফিট করে দেব। খিলখিল করে হাসতে হাসতে বলল অতীশে। ওদের দুজনের কথা শুনে স্নেহার মনে হচ্ছিল লজ্জায় যেন মরে যাচ্ছে। থাক ভাই থাক, তোমার আর লজ্জা পেতে হবে না। যেভাবে লাল হয়ে যাচ্ছে তোমার গাল, কখন না টাস করে ফেটে যায়। নীলা হাসতে হাসতে স্নেহাকে বলল, ছোট ভাবি আমার অফারটা কিন্তু ভেবে দেখো। কোন অফারের কথা বলতেছো অতসী? ঢোলের অফারের কথা বলতেছি ভাবি। নীলা আর অতীশীর সাথে এবার হাসিতে স্নেহাও যোগ দিল। তিনজনের মিলে গল্প করতে করতে দুপুর হয়ে গেল। ওদিকে আজকের রান্না বান্নার দায়িত্ব ফিরোজা খানম নিজেই নিয়েছিলেন। দুপুরের গোসল করে নীলা যখন বের হলো তখন গাড়ির শব্দ শুনলো, মানে আহসান এসে গেছে। তাড়াতাড়ি নীলা শাড়ি পরে রেডি হয়ে বের হলো। নীলা নিচে নামতে নামতেই দেখলো আহসান বাসায় ঢুকছে। আপনি ফ্রেশ হয়ে আসেন, খাবার দিচ্ছি। আহসানকে দেখেই বলে উঠল স্নেহা। সবার খাওয়া শেষ? আহসানের প্রশ্নের উত্তরে মাথা ঝাঁকিয়ে না বলল স্নেহা। উপরে গিয়ে ফ্রেশ হয়ে যখন নিচে নামলো সে দেখলো সবাই টেবিলে বসে অপেক্ষা করতেছে তার জন্য। খাওয়া শেষ হতেই নীলা বলে উঠল, আহসান এক কাজ করো, ইহাকে নিয়ে ঘুরে আসো।
কাল থেকে আর ডিউটি আছে, ঘুরে আসলে ভালো লাগবে। সাথে সাথে ফিরোজা খানমও সায় দিলেন। যাও, দুজনে বেরিয়ে আয়, ভালো লাগবে তোদের। সবার চাপাচাপিতে মোটামুটি অনিচ্ছা হলেও স্নেহাকে নিয়ে বের হতে হলো আহসানকে। গাঢ় নীল কালারের একটা পাঞ্জাবি পরেছে আহসান আজকে, আর সাথে স্কাই ব্লু জিন্স। চুল তো এমনিতেও নড়েচড়ে না, তারপরেও হাত বুলিয়ে ঠিক করে নিল। স্নেহা যখন রেডি হয়ে নিচে গাড়ির কাছে আসলো, আহসান মনে হয় গোটা 10 হার্টবিট মিস করলো। কালো মার্বেল জর্জের শাড়ি, ম্যাচিং ব্লাউজ, হাতে পাতলা দুগাছা চুড়ি, কানে গোল্ডের দুল, আর হ্যাঁ, কপালে ছোট্ট একটা টিপ। এ যেন এক অন্য স্নেহাকে আবিষ্কার করে ও রোজ। আচ্ছা, কোনো স্বামী তার বউকে এভাবে দেখে কিনা কে অনেক জনে, কিন্তু এখন মনে হচ্ছে ওর বউকে ও ঠিক স্ক্যান করে রোজ। স্নেহা গাড়ির পেছনের দরজা খুলে পিছনে বসতে যাচ্ছিল, তখনই আহসান বলল, আচ্ছা, আমি কি তোমার ড্রাইভার নাকি? এ মা, তা হবে কেন? আমি কি কখনো এটা বলেছি? বলো তো নি, কিন্তু কাজে বোঝাচ্ছ। মানে? পেছনের সিটে বসতেছো কেন? সামনে এসে বসো। এই বলেই আহসান গাড়ি স্টার্ট দিল। স্নেহা সিটে বসতে বসতে ভাবলো, নাক মনে হয় সোজা দেখাতেই শেখে নাই। গাড়ি ছুটে চললো শহরের কোলাহল থেকে অনেক দূরে। যখন ওরা 300 ফিট রাস্তায় এসে পৌঁছালো, প্রায় বিকেল গড়িয়ে এসেছে। কেন জানি না স্নেহার খুব ভালো লাগছিল। নিরিবিলি দেখে এক জায়গায় গাড়ি পার্ক করলো আহসান। হাতের ইশারায় স্নেহাকে বের হতে বলল সে। দুজনে গিয়ে পানির কিনারায় চুপ করে বসলো। কেন জানি না স্নেহার খুব ইচ্ছা করছিল আহসানের কাঁধে মাথা রাখতে। আস্তে করে আহসানের হাতটা জড়িয়ে ধরলো স্নেহা। ওর কাঁধে মাথা দিয়ে আকাশ দেখতে লাগলো স্নেহা। কেমন যে লাগছিল স্নেহার, ও যেন কাউকে বোঝাতেই পারবে না। আহসানেরও কেন জানি না মনে হচ্ছিল, থাক না আজকে, না দেই বাধা আজকে স্নেহাকে। দুজনেই এমন কতক্ষণ বসেছিল জানে না সে। ঠিক তখনই এমন একটা জিনিস ঘটলো যার জন্য আহসান কখনোই প্রস্তুত ছিল না। ও দেখলো, নেহা চোখ খুলবে না একদম? হাত দিয়ে চোখ চেপে ধরে বলল আহসান। কেন, কি হয়েছে বলবেন তো নাকি? স্নেহা পাল্টা প্রশ্ন করলো। একটু পরে স্নেহার চোখ থেকে হাতটা সরে গেল। সামনে দেখতে পেল শফিক সাহেব, মানে স্নেহার বাবা। বাবাকে সামনে দেখতে পেয়েই স্নেহা জড়িয়ে ধরলো। আসলে আহসান দূর থেকেই শফিক সাহেবকে দেখেছিল, তাই স্নেহাকে সারপ্রাইজ দিতেই চোখ চেপে ধরেছিল। কি রে মা, কেমন আছিস? গাঢ় এক স্বরে বলল শফিক সাহেব। মেয়েকে এমন করে কাছে পেয়ে যাবেন ভাবতেই পারেননি উনি। এই তো বাবা, ভালো আছি। তুমি কেমন আছো? মা কই? ওষুধ খাচ্ছ তো ঠিক করে? এক নিঃশ্বাসে প্রশ্ন করে গেল স্নেহা। মেয়ের অবস্থা দেখে শফিক সাহেব বললেন, আরে মা, হয়েছে তো, থাম থাম। এদিকে এসেছিলাম ডাক্তার দেখাতে। সকালে হাঁটতে পারি নাই, তাই এখন একটু নিরিবিলি দেখে হাঁটতে আসলাম। তোর মা আছে ভালোই, তোরা এখানে বুঝি ঘুরতে এসেছিস? শফিক সাহেব প্রশ্ন করলেন। স্নেহা লজ্জায় মাথা নোয়ালো। স্নেহাকে উদ্ধার করলো আহসান এসে। আসলে বাবা, একটু ঘুরতে এসেছিলাম, আমি জোর করে নেহাকে নিয়ে এসেছি। হেসে বলল আহসান। একটু সময় কথাবার্তা বলে শফিক সাহেব বিদায় নিলেন। স্নেহা আর আহসান বারবার বলার পরেও উনি চলে গেলেন। একটু পরেই অন্ধকার হয়ে আসলো। ওরা দুজনেও গাড়িতে উঠলো বাসায় ফিরে যাওয়ার জন্য। সারা পথ কেমন জানি চুপ করে রইল স্নেহা। কেন জানি না খুব ইচ্ছা করছিল ওর বাবার কাছে যেতে। বাসায় ঢুকেও চুপ করে রইল অনেকক্ষণ। ফিরোজা খানম ইশারায় ছেলের কাছে জিজ্ঞেস করলেন ব্যাপার কি। আহসান ইশারা দিয়ে মানা করলো কিছু বলতে। কেন জানি না মনে হলো ওর স্নেহাকে একটু একা থাকতে দিক। মেয়েটার মুখ এত অন্ধকার কখনো দেখে নাই। রাতে কোনো রকমে নাকে মুখে গুজে স্নেহা এসে চুপ করে শুয়ে পড়লো। আহসান এসে দেখলো রুমের লাইট অফ। লাইট না জ্বালিয়েই চুপ করে বারান্দায় যেয়ে বসলো। কেন জানি না আহসানেরও অসম্ভব খারাপ লাগছিল যে স্নেহা কেন এত মন খারাপ করলো। নেহা ঘুমিয়েছে? হুম। ঘুমালে মানুষ উত্তর দেয় কি করে? অবাক হয়ে প্রশ্ন করলো আহসান। আমি ঘুমিয়েও কথা বলতে পারি। পাশ ফিরে শুতে শুতে বলল স্নেহা। তাড়াতাড়ি উঠে শাড়ি ঠিক করে নাও। এত রাতে যাবেন কই? যেখানেই যাই না কেন আমার সাথে যেতে তো সমস্যা নেই, তাই না? উঠে শাড়িটা ঠিক করে স্নেহা আহসানের পিছু পিছু চললো। দেখলো আহসান ছাদে যাচ্ছে। আসলে এ বাড়িতে আসার পরে ছাদে যাওয়া হয়নি কখনোই। ছাদে এসেই দেখলো আহসান এক কোণায় গিয়ে দাঁড়িয়ে আছে। অবাক চোখে ছাদ দেখতে লাগলো স্নেহা। খুব সুন্দর ছাদ এ বাসার। ধীর পায়ে আহসানের কাছে এগিয়ে আসলো স্নেহা। ওর দিকে তাকিয়ে আহসান বলল, চারটা দেখেছো তুমি? স্নেহা মুখ উঁচু করে আকাশের দিকে তাকাতেই দেখলো মস্ত বড় এক প্লেটের সাইজের চাঁদ, যা দেখে শুধু মুগ্ধই হতে হয়, অন্য কিছু না। স্নেহা আহসানের কাঁধে মাথা দিয়ে চাঁদ দেখতে লাগলো।
ওদিকে ঝিরিঝিরি বাতাসে স্নেহার চুল উড়ে উড়ে আহসানের মুখে পড়তে লাগলো। টের পেলেও চুল থেকে শ্যাম্পুর এক মাতাল কড়া ঘ্রাণ আসতেছে, যা পৃথিবীর যে কোনো পারফিউমের ঘ্রাণকে হার মানায়। কেন জানি না আহসানের মনে হতে লাগলো এই মেয়েটার আর অন্য 10টা মেয়ের মতো না, একদম আলাদা, যেন ঠিক ওর জন্যই বানিয়েছেন। মনে অনেক কিছু বলার থাকলেও কেন জানি আহসান কিছুই বলতে পারে না। কেন জানি না ওর মনে হলো স্নেহা কেমন জানি হাত পা ছেড়ে দিচ্ছে। চুল মুখের উপর থেকে আলতো করে সরিয়ে দেখলো স্নেহা ঘুমিয়ে পড়েছে। কিছুই না করে স্নেহাকে কোলে তুলে নিল আহসান। আসলে ঘুমালেই মেয়েদের খুব মায়াবী লাগে। চাঁদের আলো এসে ফর্সা মুখটার উপর পড়ে মায়া যেন আরো 1000 গুণে বাড়িয়ে তুলেছে। চোখ যেন ফেরানো যায় না, এত এত মায়া ও মুখে। স্নেহাকে নিয়ে নিচে নেমে এসে রুমে গিয়ে ওকে শুইয়ে দিল বিছানায়। আহসান ভাবলো দরজা তো লাগাবই, তার আগে একটু স্নেহাকে দেখে নিক। আসলে এই মেয়ের থেকে যতই দূরে থাকতে চেষ্টা করতেছে, কেন জানি না ততই কাছে চলে আসতেছে। এমন ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছে আহসান নিজেও জানে না। সকালে নীলা এসে দেখলো প্রায় 7টার কাছাকাছি বাজে। স্নেহা বা আহসানের কোনো খবর নেই। এতক্ষণে তো আহসানের উঠে যাওয়ার কথা, আর আজ যেহেতু স্নেহার ডিউটি আছে, ওরও রেডি হয়ে যাওয়ার কথা। নীলা আস্তে আস্তে উপরে উঠে ওদের ডাকতে। রুমে নক করে প্রথমে আস্তে আস্তে, পরে বেশ জোরে জোরে। দরজার শব্দে আহসানের ঘুম ভেঙে যায়, কিন্তু কেন জানি না আহসানের মনে হচ্ছিল ওর বুকে বেশ ভার, কিন্তু ও তো উপর হয়ে ঘুমায়, তাহলে বুকের উপরে ভার আসলো কি করে? উঠতে গিয়ে টের পেল ওর পিঠের উপরে স্নেহা কুণ্ডুলি পাকিয়ে ঘুমিয়ে আছে বাচ্চাদের মতো। স্নেহাকে আস্ত করে বিছানায় রেখে খালি গায়েই আহসান দরজা খুলে দিল। নীলা তো হেসেই খুন। ওই অবস্থা দেখে বলল, কি ব্যাপার, আমার দেবরের গায়ের কাপড় কি বউ নিয়ে গেছে নাকি? ভাবি খালি সব ব্যাপারে বেশি করো। আজকে তোমার অফিস নেই? ইহাকে তো শুনলাম হসপিটালে যাবে। এই বলেই নীলা ঘরের ভেতরে উকি দেওয়া শুরু করলো। ভাবি ঘরের মধ্যে মুক্তামণি নেই যে তুমি উকি দিয়ে দিয়ে দেখবে? মুখে একটা হাসি ঝুলিয়ে বলল আহসান। নীলাও হাসি ঝুলিয়ে বলল, বউ নিয়ে 15 মিনিটের মাথায় নাস্তা করতে এসো, না হয় মাকে পাঠিয়ে দিব উইথ অতসী। এই বলেই নীলা চলে গেল। আহসান ফোঁস করে নিঃশ্বাস ফেললো আর মনে মনে ভাবলো যে মেয়ে মানুষ বড়ই ঝামেলার, মন বোঝা বড়ই দায়। স্নেহাকে ডেকে ঘুম থেকে তুললো সে। তাড়াতাড়ি দুইজনেই রেডি হয়ে নিচে নামলো তারা। নাস্তার টেবিলে তখন সবে বসা ধরেছে সবাই। স্নেহা আর আহসানকে দেখে অতসী হাসতে হাসতে বলল, জাহাপনা আর তার রানীর আগমন শুভেচ্ছা স্বাগত। বাহ, বেশ লাগছে তো অতসী। নীলা হেসে বলল। বড় ভাবি অতসী অলওয়েজ রাইট। মাথার চুল এপাশ থেকে ওপাশে নিতে নিতে বলল অতসী। আহসান টিপ্পনি কেটে বলল, অতসী অনেক রাইট, তাই কালকে তেলাপোকা দেখে ভয় পেয়ে সারা রাত মায়ের সাথে ঘুমিয়েছে। দেখ ভাইয়া, ফালতু কথা একদম বলবি না বলে দিলাম। ফালতু কথা কই বললাম শুনি একটু, তুই হ্যাঁ বা নাতে জবাব দে তো। রাগে ফুলতে ফুলতে কোনো কথা না বলে অতসী খেতে লাগলো। ভাই বোনের এই দুষ্টু মিষ্টি খুনসুটি নীলার আর স্নেহা বেশ ভালোই এনজয় করলো। খাওয়া শেষে আহসান চলল স্নেহাকে হসপিটালে ড্রপ করতে। গাড়ি যখন জ্যামে আটকা পড়লো সিগনালে, তখন স্নেহা দেখলো ঠিক ওদের গাড়ির পাশে একটা বাইক এসে থামলো। একটা তার ওয়াইফ আর বেবিকে নিয়ে যাচ্ছে বাইকে করে। দেখে যেন মনটাই জুড়িয়ে গেল। ইস, ওর যদি একটা বাবু থাকতো কত মজা হতো। ওদিকে আহসান দেখলো স্নেহা অনেকক্ষণ এক মনে বাইরে তাকিয়ে আছে। সিগন্যাল ছাড়লেই বাইকটা পাশ কেটে সামনে চলে গেল। স্নেহা মনে মনে এক বিশাল দীর্ঘশ্বাস ছাড়লো। হাসপাতালের সামনে গাড়ি থামতেই স্নেহা গাড়ি থেকে নেমে পড়লো। একটু সামনে এগিয়েই আবার পিছু ফিরলো। একদম আহসানের কাছাকাছি এসে বলল, চলুন না আমার হাসপাতালে, ভালো লাগবে খুব। অন্য একদিন আসবো। এই বলেই চলে গেল আহসান গাড়ি নিয়ে। স্নেহাও তার কাজ করতে লাগলো। দুপুরের লাঞ্চ টাইমে হঠাৎই পিয়ন এসে বলল, ম্যাডাম, আপনার লগে একজন দেখা করতে চায়। স্নেহার চোখ কুঁচকে উঠলো। মনে মনে ভাবলো এই ভোর দুপুরে কে দেখা করতে আসলো, তাও আবার হসপিটালে। কে এসেছে মজিদ ভাই? ম্যাডাম, কে এটা চিনতে পারি নাই, তো নাম কইল রিমি। নামটা শোনার পরেই আশ্চর্য হয়ে গেল স্নেহা। সে তাও রিমি নামের কাউকে চেনে না, তাহলে কে এই মেয়ে যে হসপিটালে আসছে দেখা করতে? অবাক হলেও স্নেহা চলল গেস্ট রুমে রিমি নামক মেয়ের সাথে দেখা করতে। রুমে ঢুকেই দেখলো দক্ষিণ দিকের কোনায় একটা মেয়ে পায়ের উপর পা তুলে বসে আছে। কলা পাতা কালারের একটা লেডিস শার্ট আর ব্ল্যাক জিন্স পরনে।
ফিট ফিগার যাকে বলে, বসে আছে তাও দেখে মনে হচ্ছে অনেক লম্বা হবে। স্নেহাকে দেখেই মেয়েটা উঠে দাঁড়ালো। স্নেহা সামনে যেয়ে দাঁড়াতেই মিষ্টি হাসি দিয়ে হাতটা বাড়িয়ে দিল হ্যান্ডশেক করার জন্য। হাই, আমি রিমি। তুমি নিশ্চয়ই স্নেহা? আমি স্নেহা। আসলে আমি চিনতে পারিনি আপনাকে। চিনতে পারার কথাও না, কারণ এর আগে তুমি আমাকে দেখোনি কখনো। আর হ্যাঁ, তোমাকে তুমি করে বলতেছি, প্লিজ ডোন্ট মাইন্ড। রিমির কথা শুনে স্নেহা বেশ কনফিউজড হয়ে গেল। ও আসলে বুঝতে পারছিল না ওর কি বলা উচিত। তারপরেও মুখে হাসি টেনে বলল, ইটস ওকে, বলতে পারেন। শোনো স্নেহা, আমি কথা খুব ফ্রেন্ডলি বলতে পছন্দ করি। কে কি বললো না বললো, আই ডোন্ট কেয়ার। এইটুকু বলেই রিমির দম নিল। মনে হচ্ছে কথার টুকরো জড়া দিতেই নীরবতা। স্নেহা ততক্ষণে বুঝে গেছে এ মেয়ে যাই হোক আর 10টা মেয়ের মতো নয়, তাই মনোযোগ দিল কথায়। রিমি বলতে শুরু করলো, আমি জানি না আমার কথা শুনে কেমন লাগবে তোমার, বাট প্রশ্নটা আমার না করলেই নয়। আমি আহসানের এক্স গার্লফ্রেন্ড। এটুকু শোনার পরে স্নেহার মনে হতে থাকলো পুরো পৃথিবী ঘুরছে। স্বামীর এক্স থাকা অন্যায় কিছু না, তাই বলে বিয়ের 2 দিনের মাথায় তার স্বামীর এক্স তার সাথে দেখা করতে এসেছে। এসব ভাবতে ভাবতে স্নেহা যেন ঘরের মধ্যে ছিল। আবার খেয়াল করলো রিমির কথায়। অ্যাকচুয়ালি আমিও একটা মেয়ে। আসলে তোমার কাছে একটা কথা জানতে আসা। আমি জানি তোমার অড লাগছে, বাট আমার কিছু করার নেই। আমি শুধু জানতে চাই একটা ব্যাপার, তাই এখানে আসা। জি বলুন, কি জানতে চান? স্নেহা শীতল কণ্ঠে প্রশ্ন করলো। স্নেহার কণ্ঠের মধ্যেই জানি কি ছিল। রিমি চমকে তাকালো তার দিকে। একটু সময় নিয়ে আবার শুরু সে। আমার সাথে আহসানের সম্পর্ক প্রায় 4 বছর ছিল। অনেস্টলি বলতে ও অনেক কেয়ারিং একটা পার্সন। কিন্তু স্নেহা, কি জানো, ওর একটা সমস্যা আছে। তোমার কাছে লুকোনোর কোনো দরকার নেই। আমার মনে হয় ও ফিজিক্যালি সমস্যা আছে। রিমির কথা শুনে স্নেহার গা গলাতে লাগলো। এই মেয়েটা কি কি বলছে? এই যে শোনাটাও পাপ। দীর্ঘশ্বাস গোপন করে স্নেহা রিমির চোখে চোখ রেখে বলল, আপনি কি করে জানলেন যে আমার হাজবেন্ড ফিজিক্যালি অক্ষম? আর হ্যাঁ, এমন একটা লোকের সাথে 4 বছর সম্পর্ক কন্টিনিউ করলেনই বা কি করে? আমি জানতাম স্নেহা তুমি এই প্রশ্নটাই করবে। তাহলে শোনো, যেখানে রিলেশনে 6 মাস না যেতেই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের ফিজিক্যাল রিলেশন হয়, সেখানে আমি 2 বছর অপেক্ষা করেছি। নর্মাল ডেটে যেতাম, দুজন গল্প করতাম, এ পর্যন্তই। আর হাতটুকু পর্যন্ত সহজে ধরতো না আহসান। এরপরে না পেরে আমিই জোর করতাম। হ্যাঁ, ঠিকই শুনেছ, আমিই জোর করতাম যাতে আমরা আরো ইনস্টলমেন্ট হতে পারি। বাট হি কান্ট। এই কারণেই রিলেশনের 4 বছরের মাথায় ব্রেকআপ আমিই ঘটাই। অনেকক্ষণ বলে যেন রিমি ক্লান্ত হয়ে গেল। স্নেহা পানির গ্লাসটা এগিয়ে দিল। পানি খেয়ে রিমি চুপ করে বসলো। তখন স্নেহা বলল, আপনার অনেক কথাই শুনলাম, বাট এটা বুঝতে পারলাম না আপনি আমার কাছে জানতে চাচ্ছেনটা কি? স্নেহা, I just want to know is he abnormal or not? I hope you are understand my question. জল জলে চোখে স্নেহা রিমির দিকে তাকালো। হিম শীতল কণ্ঠে বলা শুরু করলো, জানেন, খুব হাসি পাচ্ছে আপনার ওপরে। ভালো তো বেসেছিলেন নাকি ওই লোকটাকে? ব্রেকআপ হয়ে গেছে, এখন ভালোবাসেন না, ইটস ওকে, বাট রেসপেক্ট তো করতে পারেন। স্নেহা, আমি আহসানকে অলওয়েজ রেসপেক্ট করি। স্নেহা উঁচু করে থামালো রিমিকে। তারপর বলল, আপনি কথা বলার সময় কিন্তু আমি শব্দ করিনি। আশা করব আমার পুরো কথা শোনার পরে আপনার মতামত দেবেন। আমার স্বামী অক্ষম কিনা সক্ষম, সেটা আমার আর আমার স্বামীর ব্যাপার। তৃতীয় কোনো ব্যক্তির কাছে আমি কৈফিয়ত দিতে বাধ্য না। আর আপনার সাথে তো তার ব্রেকআপ হয়ে গিয়েছে, তাহলে কেন তার পেছনে পড়ে আছেন? কথা শেষ করে স্নেহা হাঁপাতে লাগলো। মনে হচ্ছিল যেন মনের আকাশে বিশাল কালো মেঘের আগমন হয়েছে। একটু অঝোর বর্ষণ হয়ে হয়তো ভালোই হতো। রিমি আস্তে করে উঠে দাঁড়ানো। স্নেহা তখনও চুপ করে বসে আছে সোফায়। রিমি স্নেহার কাঁধে হাত দিয়ে বলল, বেস্ট অফ লাক। এটুকু বলেই হিলের খটখট আওয়াজ তুলে বেরিয়ে গেল। কতক্ষণ মাথা নিচু করে ভিজিটার্স রুমে স্নেহা বসেছিল নিজেও জানে না। মজিদ চাচার ডাকে সম্বিত ফিরল তার। ম্যাডাম, আপনার কি শরীর খারাপ লাগতেছে? স্নেহা উত্তর দিল, না চাচা, একটা কাজ করতে পারেন, আমাকে একটা সিএনজি ডেকে দিতে পারেন, বাসায় যাব। স্নেহার এই কথা শুনে মজিদ বাইরে চলে গেল। এক অজানা অভিমান যেন স্নেহার বুকটাকে ভেঙে দিয়ে যাচ্ছিল।
কিসের যে অভিমান সে বুঝতেই পারছিল না। সব গুছিয়ে সিএনজি দিয়ে স্নেহা সোজা তার বাবার বাড়িতে চলে এলো। মেয়েকে হঠাৎ দেখে শফিক সাহেব খুব খুশি হলেন, কিন্তু একটু অবাকও হলেন। হাসি মাখা মুখে প্রশ্ন করলেন, কি রে মা, তুই একা আসলি? আহসান কই? ওনার কাজ আছে আব্বু, তাই আসতে পারিনি। আমার সামনে টেস্ট আছে, খুলনা যেতে হবে, তাই রেস্ট করতে চলে এসেছি। মেয়ের কথা শুনে শফিক সাহেব হাফ ছেড়ে বাঁচল। ততক্ষণে স্নেহার মা এসে হাজির। মেয়েকে হঠাৎ দেখে কতক্ষণ থ খেয়ে চেয়ে থেকেই মেয়েকে বুকের সাথে জড়িয়ে ধরলেন। তারপর স্নেহা বলল, মা, আমি ফ্রেশ হয়ে আসি, তুমি ভাত বাড়ো, খিদে পেয়েছে চরম। যা, হাত মুখ ধুয়ে আয়, আমি খাবার দিচ্ছি। হাত মুখ ধোবো না, ডাইরেক্ট গোসল দিতে হবে, রাস্তার ধুলো সব মুখে লেগে আছে। হাসতে হাসতে বলল স্নেহা। ওর রুমে এসে স্নেহার মনে হতে লাগলো এ যেন অপরিচিত কোনো এক জায়গা। আপন তো ছিল ওইটা যেখানে ও ছিল। কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে কান্নায় গড়িয়ে পড়ল স্নেহা। কেন এমন হলো তার সাথে, এ মানা যে বড্ড কঠিন। ওদিকে 3টার দিকে আহসান গাড়ি নিয়ে হাসপাতালের বাইরে এসে হাজির। ফোনের উপর ফোন দিচ্ছে, স্নেহার ফোন সুইচ অফ। কপাল কুঁচকে গেল আহসানের। মেয়েটা গেল কই? না পেরে কল দিল অতসীকে। হ্যালো অতসী, তোর ভাবি বাসায় গেছে? না ভাইয়া, ভাবি তো এখনো আসিই নাই। কেন, কি হয়েছে? কিছুই হয় নাই, ওকে পিক করতে আসছি, ফোন অফ, তাই ভাবলাম বাসায় গেল কিনা। আচ্ছা আমি রাখি, দেখি কই গেল। ভাইয়া জানিও আমাকে কি হয়। আহসান ফোন কেটে দিয়ে শফিক সাহেবকে কল করলো। ফোন ধরার সাথে সাথেই শফিক সাহেব বলল, বাবা, স্নেহা একা এসেছে, তুমিও তো আসতে পারতে। এটুকু শুনেই আহসানের খুব অবাক লাগলো। স্নেহা না বলেই ও বাসায় চলে গেছে। এমন তো কিছু হয়নি যে স্নেহার ও বাসায় এমন করে চলে যেতে হবে। পরক্ষণেই সুন্দর করে বলল, বাবা আসলে নেহাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, আপনি ওকে বলবেন না আমি আসতেছি? আচ্ছা বাবা, আসো আসো, তোমার মা খুব খুশি হবে। কথা শেষে আহসান আবার কল দিল অতিশীকে। বলল যে সে স্নেহাদের বাসায় যাচ্ছে, রাতে নাও আসতে পারে। গাড়ি ড্রাইভ করতে করতে ভাবতে লাগলো স্নেহার কি এমন হলো যে ওকে না বলেই চলে যেতে হলো। স্নেহা সবে খেয়ে উঠে বসে ওর মাকে বলল, মা, আমি একটু ঘুমোবো, খুব টায়ার্ড লাগছে, যতক্ষণ না উঠি ডেকো না। এই বলেই রুমে গিয়ে এসি অন করে ঘুমিয়ে পড়লো। একটু পরে যখন শীত লাগা শুরু করলো, পাতলা কম্বল টেনে দিল শরীরের উপরে। কখন যে ঘুমের অতল গহ্বরে তলিয়ে গেল নিজেও জানে না। আহসান এসেই দেখে তার শ্বশুর টিভি দেখছে। ঘরে ঢুকেই সালাম করলো শফিক সাহেবকে। জামাইকে আর্মির ড্রেসে দেখে তার বুকের ছাতি গর্বে টান টান হয়ে গেল। তাড়াতাড়ি করে স্নেহার মাকে ডাক দিলেন। কুশল পর্ব শেষে আহসানকে এদিক ওদিক তাকাতে দেখে স্নেহার মা বললেন, স্নেহা রুমে ঘুমাচ্ছে, তুমি যে ফ্রেশ হয়ে নাও, আমি খাবার দিচ্ছি। না মা, এখন কিছুই খাবো না, জাস্ট কিছুক্ষণ আগে খেয়েছি, আমিও একটু রেস্ট করব। এই বলেই আহসান স্নেহার রুমের দিকে রওনা হলো। রুমের দরজার লক মোচড় দিতে দিতে ভেবেছিল হয়তো লক করা থাকবে, কিন্তু তাকে অবাক করে দিয়ে লক খুলে গেল। রুমে ঢুকেই দেখে আফসা অন্ধকার পুরোটা রুম। এসির কারণে হিমশীতল হয়ে আছে ঘরটা। আর মহারানী খাটে এলো চুলে কম্বল নাক পর্যন্ত টেনে দিয়ে ঘুমাচ্ছে। তাকে টেনশনে রেখে এখানে এসে ঘুমানো হচ্ছে। সবার আগে আহসান শার্ট খুলে হুকে ঝুলিয়ে রাখলো, বেল্ট খুলে টেবিলে রাখলো। কথা হলো কি পরবে ফ্রেশ হয়ে। পরে মনে পড়লো স্নেহা বলেছিল ওর বাবা আহসানের জন্য নতুন লুঙ্গি, পাজামা, শার্ট সব কিনে রেখেছেন। কিনেছে বলে কথা, বাট জিনিসগুলো কোথায়? স্নেহার ঘুম ভাঙাতে চাইলো না আহসান, তাই নিজে নিজেই ফোনের টর্চ নিয়ে খুঁজতে বসলো কোথায় আছে সেই জিনিস। অবশেষে লাস্টের ড্রয়ারে পেয়েও গেল প্যাকেটটা। ঠিক তখনই আহসান যা শুনলো তাতে তার হাত পা হিম হয়ে গেল। ও শুনলো স্নেহা বলছে, রিমি, আমাদের ব্যাপারে একদমই কখনোই আসবেন না। স্নেহা ঘুমের ঘরে বিড়বিড় করে আওড়াচ্ছে এই কথা। স্নেহার কথা শুনে আহসানের মনে হলো ওর পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে, সে যেন বরফের মতো জমে গেল। স্নেহা রিমির কথা জানলো কি করে? দ্রুত আহসানের মাথা কাজ করা শুরু করলো। নির্ঘাত কোনো না কোনোভাবে স্নেহার সাথে রিমি যোগাযোগ করেছে, তাই হয়তো স্নেহা কাউকে কিছু না বলেই চলে এসেছে। হঠাৎই আহসানের প্রচুর রাগ হতে লাগলো। রিমি এতটা নিচু কাজ করবে ও ভাবতেও পারেনি। পকেট থেকে ফোনটা বের করে সোজা রিমিকে কল দিল সে। দুবার রিং হয়ে কেটে গেল। তৃতীয়বারের বার কল রিসিভ করলো রিমি। হ্যাঁ আহসান, বলো। আমি অপেক্ষায় ছিলাম তোমার ফোন কলের। বেশি দেরি করেছো কল করতে। তুই কখনোই শুধরাবে না রিমি। হিসিয়ে বলে উঠলো আহসান। মনে হচ্ছিল রিমিকে পেলে ও যে কি করবে ও নিজেও জানে না। মজার কথা হলো তুমি এত দেরি করে জানলে কি করে?
আমি তো ভেবেছিলাম 10 মিনিটের মধ্যেই কল আসবে আমার কাছে। সে যাই হোক, বলেছিলাম তোমার বউয়ের কাছ থেকে শুনবো তোমার ফিজিক্যালে ফিট না আনফিট, কিন্তু তোমার বউ বড্ড শিকালে, স্বামীকে খুব ভক্তি করে। কি ভাষণ রে শুনিয়ে দিল আমায়। শোনো রিমি, এবার আমি বলি তুমি শোনো। মেয়েদের ভূষণ কি জানো? মেয়েদের ভূষণ হলো লজ্জা, আর সেই লজ্জাটাই তোমার নেই। তুমি জানো, নেহাকে এখনো পর্যন্ত আমি টাচই করি নাই। আর তুমি যে বয়ানগুলো দিচ্ছ সেগুলো নেহা কখনো আমাকে বলতো না, এটা আমার বিশ্বাস। বেশ ভালো বিশ্বাস। হ্যাঁ, টাচ করবে কি করে, তুমি তো অক্ষম। হাসির ঝংকার তুলে বলল রিমি, শীতল কণ্ঠে বলল আহসান। বিয়ের আগে যে মেয়েরা অন্য পুরুষের সাথে রাত কাটাতে চায় তাদের প্রস্টিটিউট বলে রিমি, আর তুমি ঠিক তাই। এটুকু বলেই কল কেটে দিল আহসান। কেন জানি না মনের ভিতর অসম্ভব এক ভালো লাগা কাজ করছে। অনেক দিনের না বলা কথাগুলো আজকে বলে দিয়েছে সে। জীবনে রিমি নামের অভিশাপটাকে আজকে অনেক দূরে সরিয়ে দিয়েছে, কিন্তু স্নেহাকে কি কি বলেছে কে জানে। আর মেয়েটা এত অভিমান করেছে যে না বলেই চলে এসেছে। আহসান ফ্রেশ হয়ে এসে হাত মুখ মুছেই স্নেহার কম্বলের নিচে ঢুকলো। ও কখনো স্নেহাকে ইচ্ছে করে ধরেনি, আজকে কম্বলে ঢুকেই স্নেহাকে টেনে নিজের কাছে নিয়ে আসলো। আফসা আলোই খেয়াল করলো চিকচিক করলে গালের উপরে চোখের পানির দাগ। বুকের ভিতরে হু হু করে উঠলো আহসানের। মেয়েটাকে কাঁদতে হয়েছে, তাও আবার তার জন্য। স্নেহাকে জড়িয়ে ধরে শুয়ে পড়লো আহসান। ঘুম ভাঙতেই স্নেহা টের পেল সেই পরিচিত ঘ্রাণ। মনে হচ্ছিল খুব অশান্তিতে ঘুমিয়েছে, এখন যেন ঘুমটা খুব প্রশান্তির হয়েছে। কিন্তু ঘ্রাণটা আসছে কোথা থেকে? চোখ খুলেই দেখলো আহসান ঠিক ওর পাশেই শুয়ে আছে কি ও আহসানের বুকের মধ্যে ঘুমিয়ে আছে। কতক্ষণ স্নেহা চুপ করে থেকে বোঝার ট্রাই করলো ঘটনা কি সত্যিই না স্বপ্ন দেখতেছে। কিন্তু আহসানের নিঃশ্বাস যখনই ওর গালের উপরে পড়লো তখন বুঝলো ঘটনা সত্যিই। কিন্তু রুমের দিকে তাকিয়ে দেখলো এটা তো ওর রুম। ঘুম থেকে উঠে স্নেহার কিছুই মাথায় খেলছে না। একটু পরেই মনে পড়লো ও রাগ করে চলে এসেছিল এ বাসায়। এরপরেই মনে পড়লো রিমির কথা। কেন জানি খুব কান্না পেতে লাগলো স্নেহার। কোন মেয়ে সহ্য করবে তার স্বামীর সক্ষমতার যদি কেউ প্রশ্ন তুলে? কেন জানি না ওপাশ ফিরে ফুপিয়ে উঠলো স্নেহা। কেঁপে কেঁপে যখন কাঁদতেছিল ও সেই কান্নার শব্দে জেগে উঠলো আহসান। ওদিক ফিরে থাকলেও সে স্পষ্ট বুঝতেছিল স্নেহা কাঁদতেছে। আলগোছে সে স্নেহাকে কাছে টেনে নিতে গেল, কিন্তু স্নেহা শক্ত হয়ে রইল। কেন জানি না অভিমান আজ বাদ ভেঙেছে ওর। বারবার শুধু মনে আসছে রিমির বলা প্রতিটা শব্দগুলো। স্নেহা উঠে বসলো, পাশাপাশি আহসানও উঠে বসলো। ও নিচে নামতে গেলেই আহসান হাত টেনে ধরলো। কোথায় যাচ্ছ? সেটা কি আপনাকে বলতে হবে? প্রশ্নের উত্তর প্রশ্ন দিয়েই দিল স্নেহা। আহসান বুঝলো স্নেহা খুব রেগে আছে, তাই আর কথা না বেরিয়ে বলল, নেহা, কিছু কথা আছে যা আগেই বলা উচিত ছিল, কিন্তু অন্য কার উপরে অভিমান করে বলি নাই। আমার এক্স ছিল রিমি, বাকি সব নিশ্চয়ই রিমি বলেছে, কিন্তু আমি বুঝি নাই যে ও অপমান করবে তোমাকে। আমি সরি। আর তুমি নিশ্চয়ই জানো আমি কি রকমের। অন্তত এই কয়েকদিনে তোমার আইডিয়া হয়ে গেছে। আমার পক্ষে সম্ভব ছিল না রিমির সাথে রিলেশন কন্টিনিউ করা, তাই ছেড়ে দিয়েছিলাম। আর কারণটা তো রিমি বলছেই তোমাকে। এটুকু বলেই থামলো আহসান। স্নেহা ওর দিকে তাকিয়ে বুঝতে পারলো মানুষটা ভিতর থেকে ভেঙে পড়ছে। স্নেহা কিছুই না বলে ঘড়ি দেখলো, প্রায় 12টার কাছাকাছি। আহসান করুণ নয়নে তাকিয়ে বলল, কিছু তো বলো নেহা। হঠাৎই যেন স্নেহার বাঁধ ভেঙে গেল। অশ্রুসিক্ত চোখে আহসানের দিকে তাকিয়ে বলল, যে মেয়েকে অন্য কারো কাছে তার স্বামীর পুরুষত্বের প্রমাণ দিতে হয়, সেই মেয়ের আর কি বা বলার থাকে? আহসান যেন খুব অসহায় হয়ে পড়লো। কি বলে স্নেহাকে সান্ত্বনা দেবে খুঁজেই পাচ্ছে না কোনো কথা। স্নেহা মাথা নিচু করে বলল, আমার কিছুই বলার নেই, আমার সব উত্তর আমি পেয়ে গেছি। তার মানে কি তুমি সব দোষ আমাকে দিচ্ছ? কারোই কোনো দোষ নেই, দোষ আমার কপালের। না হলে আর কারোর সাথেই না, আমার সাথেই কেন এমন হবে? আহসান চুপ করে কিছুক্ষণ বসে থাকলো। আসলে ও কি যে বলবে নিজেও জানে না। ওর কাছে স্নেহাকে দেওয়ার মতো কোনো উত্তরই নেই। আস্তে করে বিছানা থেকে উঠে গায়ে শার্টটা গলিয়ে গাড়ির চাবিটা হাতে নিয়ে সোজা বাসা থেকে অত রাত্রে বের হয়ে গেল। আহসানের বুকে যেন প্রচন্ড একটা ভার কাজ করছিল। কিছু না করেই কেন সে শাস্তি পাবে। গাড়ি যখন বাসার সামনে আসলো রাত প্রায় 1:30টার কাছাকাছি। গাড়ি গ্যারেজে ঢুকিয়ে ডুপ্লিকেট চাবি দিয়ে বাসায় ঢুকলো। ধীর পায়ে নিজের রুমে এসে তাকিয়ে দেখলো আজ রুমটা যে বড়ই নিস্তব্ধ। স্নেহাকে ছাড়া যে এই ঘর এতটাই অন্ধকার হয়ে যাবে সেটা আহসান নিজেও বোঝেনি। এই 2 দিনেই মেয়েটাকে এত এত আপন করে নিবে সেটা কখনোই ভাবতেও পারেনি আহসান। গালে গরম ছোঁয়া অনুভব হতেই বুঝলো চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। তার মানে ও কারোর জন্য কাঁদছে, যা কিনা অসম্ভব।
আসলেই ভালোবাসাগুলো বুঝি এমনই হয়। বাকি রাতটুকু আহসান বসে থেকেই কাটালো। দু চোখের পাতা 1 মিনিটের জন্যও এক করেনি ও। শুধু এটাই ভেবেছে, স্নেহা কি ওকে বুঝবে, ফিরে আসবে ওর কাছে। স্নেহাকে ছাড়া তো বেঁচে থাকা অসম্ভব ওর কাছে। সকালে রেডি হয়ে যখন নিচে নামলো তখন তো ফিরোজা খানম আর নীলার চোখ কপালে উঠলো আহসানকে দেখে। কি রে তুই রাতে এখন আসলি? স্নেহা কই? কি ব্যাপার? উহিয়া কই আহসান? নীলাও একই প্রশ্ন করলো আহসানকে। কিছুক্ষণ চুপ থেকে আহসান বলল, রিমি কালকে স্নেহার কাছে গিয়েছিলে, এখন আসা না আসাটা নেহার নিজস্ব ব্যাপার। ফিরোজা আর নীলা দুইজন দুজনের দিকে বিস্ফোরিত চোখে চেয়ে থাকলো। দুজনেরই একই প্রশ্ন, এখন কি হবে? যেতে যেতে পিছন ঘুরে আহসান বলে গেল, কাউকে কিছু বোঝাতে হবে না, যার ভালো লাগবে আসবে, না লাগলে আসবে না, সব কথা। প্রচন্ড অভিমানে ওর গলা ধরে আসলো। সারাদিন অফিসের কারণে অকারণে অধীনস্থদের ঝাড়ি দিল, অহেতুক রাগারাগি করলো। ডিউটি শেষে ইচ্ছা করলো না বাসায় যেতে। গাড়ি নিয়ে সোজা স্নেহার হসপিটালের সামনে চলে গেল, এক নজর স্নেহাকে দেখার আশায়। রাত 9টা পর্যন্ত অপেক্ষা করেও যখন স্নেহাকে দেখতে না পেল, একরাশ হতাশা নিয়ে বাসায় চলে এলো। বাসায় ঢুকেই দেখে ফিরোজা বেগম হাসাহাসি করতেছে অতিশীর সাথে। মনে মনে আহসানের এত রাগ হলো যে বলার মতো না। বাড়ির বউ রাগ করে বাপের বাড়ির বাসিন্দা হয়েছে, আর বাড়ির লোকদের কোনো মাথা ব্যথাই নেই। অতিশীও মায়ের কথায় হেসে কুটিপাটি হচ্ছে। কি ফাজিল মেয়ে ছোট ভাবিটা, পগার পার, আর সে কিনা হি হি খি খি করছে। আহসানকে দেখেই ফিরোজা বেগম হাসতে হাসতে বললেন, দেখ কি মজার একটা সিরিয়াল হচ্ছে। মা, নেহা বাসায় নেই আর তোমরা সিরিয়াল দেখে হাসতেছো? হতাশ সুরে প্রশ্ন করলো আহসান। ফিরোজা বেগম যেন তেলাপোকা দেখছেন এমন এক লুক দিয়ে বলল, তোর বউ তোকে ছেড়ে গিয়েছে, মুড খারাপ হলে তোর হবে, আমাদের কি? মায়ের কথায় সায় মিলালো অতিশে। আহসানের এত এত রাগ হলো যে বলার মতো না। সোজা রান্না করে গেল নীলার কাছে, গিয়ে বলল, দেখেছো ভাবি, আমার বউ চলে গেছে আর মা বলছে তাতে কি হয়েছে? মা তো খারাপ কিছুই বলে নাই আহসান, কথা কিন্তু সত্যি। রাগে ক্ষোভে আহসান পাগল প্রায়। গজ গজ করতে করতে রুমের দিকে চলল। বউ চলে গেছে তাই পুরো পৃথিবী তার শত্রু হয়ে গেছে। রুমে ঢুকেই দেখলো লাইট অফ। শার্ট খুলতে খুলতে লাইট জ্বালিয়েই তার চক্ষু চরক গাছ। ঘরটা পুরো দস্তর বাসর ঘরের মতো সাজানো। মাঝে বিয়ের শাড়ি পরে স্নেহা মাথায় ঘোমটা দিয়ে বসে আছে, ঠিক যেন বিয়ের কোণে। হা হয়ে আহসান দেখছে আর ভাবছে, সবই কি সত্যি নাকি স্বপ্ন। পিছন থেকে তখনই নীলা আর অতিশী এসে চিৎকার করে বলল। সারপ্রাইজ! আহসানের হতভম্ব ভাব তখনও কাটেনি। নীলা হেসে বলল, দেখেছিস তোরা, আমি বলছিলাম না এইটা কঠিন শখ খাবে, তাই হয়েছে। অতিশী খিলখিল করে হেসে বলল, ভাইয়া, ছোট ভাবি সকালে এসে পড়েছে, তোমাকে সারপ্রাইজ দেব, তাই কিছু বলিনি। এখন কথা হলো, আমি আর বড় ভাবি এখানে ঘুমাবো, তুমি মায়ের রুমে ঘুমাও। এই বলে অতিশী যখন স্নেহার বেডে ঘুমাতে যাওয়ার জন্য রেডি হলো, আহসান নীলা আর অতিশী দুজনকেই বের করে দরজা লাগিয়ে দিল। এক লাফে স্নেহার পাশে এসে বসে বলল, সত্যি তুমি এসেছো নেহা? একটা চিমটি দাও তোমাকে। স্নেহা সত্যি আহসানের করে আঙ্গুল তুলে কামড় দিল। আহসান আউক করে উঠল, তাড়াতাড়ি স্নেহাকে ধরে বলল, তুমি স্বপ্ন না সত্যি? আচ্ছা, কালকে রাতে আসলে না কেন? একটু শাস্তি দিলাম আপনাকে, এই 2 দিন আমাকে দূরে রাখার জন্য। আর কখনো আমার থেকে এক ফোঁটাও দূরে রাখবো না। এই বলেই স্নেহাকে বুকে টেনে নিল। স্নেহা যেন লজ্জায় লাল হয়ে যেতে লাগলো। আহসানের বুকে মুখ লুকালো। স্নেহার মুখটা আলতো করে উঁচু করে ঠোঁটে একটা চুমু খেলো আহসান। চোখ বন্ধ করে উষ্ণতার পরশ নিল স্নেহা। আহসান লাইট অফ করে স্নেহাকে কোলে তুলে নিল। স্নেহা লজ্জায় রাঙ্গা হয়ে বলল, কি করছেন? আহসান উত্তর দিল, মানুষের প্রশ্নের উত্তর তো দিতে হবে নাকি, যে স্বামী ঠিক আছে কিনা। স্নেহা আলতো করে আহসানের বুকে এক কিল মেরে বলল, আপনি আসলেই যা ইচ্ছে তাই। এ যেন এক নতুন অধ্যায়ের সূচনা হলো দুজনের জীবনের। সত্যিই এক অন্যরকম ভালোবাসায় হারিয়ে গেল দুজনায়।